বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব রৌদ্র লেখে জয়। শামসুর রাহমানের লেখা খুব সুন্দর একটি কবিতা, রৌদ্র লেখে জয়। তবে কবিতাটি আলোচনা করার পূর্বে একটু পূর্বপাঠ যাচাই করে নিই, দেখি কার কেমন মনে আছে। আচ্ছা, সবাই প্রস্তুত হয়ে নাও। কেমন? আচ্ছা বলো দেখি, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? কানাডাতে। বাহ, সুন্দর হয়েছে। তারপরে বলো তো, নায়াগ্রা জলপ্রপাতের ভিন্নতা কি অন্য জলপ্রপাত থেকে? হ্যাঁ, এটি একটি খরস্রোতা নদীতে উৎপন্ন এবং এটি একটি বিশাল ফাটলের গহ্বরে গিয়ে পড়ছে। সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা বলো দেখি, কানাডা শহরের রাস্তাগুলো কেমন? খুব সুন্দর। এবং লেখক বলেছেন যে রাস্তাগুলো দিয়ে গেলে মনে হয় যে গাড়ি নিয়ে যখন যাচ্ছি মনে হয় না যে কোনো কোথাও কোনো গর্ত বা কিছু আছে, এত সুন্দরভাবে রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা আমাদের কবিতাতে ফিরে আসি, রৌদ্র লেখে জয়। তাহলে প্রথমে আমরা একটু কবিতাটি সুন্দর করে আলোচনা করে নিই। তোমাদের জন্য কবিতাটি আমি একটু রিডিং করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তাহলে সবাই বাংলা বইয়ের 106 পৃষ্ঠা খুলে নাও এবং সামনে বইটি নাও। তাহলে কবিতাটি পড়ছি আমি, মনোযোগ দিয়ে শোনো। রৌদ্র লেখে জয়, লিখেছেন শামসুর রাহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। খুব সুন্দর একটি কবিতা, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটিতে বলা হয়েছে বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। এর অর্থ হচ্ছে খাজনা নিতে অর্থ লুটোতরাজ করতে। ওটাকে খাজনা বলছে কিন্তু আসলে তারা লুট করতে আসতো, ডাকাত। দস্যু তো আমরা ডাকাত বুঝি, আর বর্গি বলতে আমরা বুঝেছি মারাঠা দস্যুদেরকে। তাহলে দস্যুরা তো কখনো মানুষের উপকার করে না, তারা লুটপাট করে নিয়ে চলে যায়। তাই বলা হয়েছে খাজনা নিতে অর্থ লুটোতরাজ করত। বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। তাহলে কি করত? তারা বাংলাদেশে আসতো, এখানকার মানুষকে মারতো, ধরতো এবং বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিত এবং ধন সম্পদ নিয়ে পালিয়ে যেত। কতটা নির্মম, তাই না বলো? এজন্যই বর্গীদেরকে হানাদারের সঙ্গে, হানাদার বলতে আমরা কাদেরকে বুঝি? পাক বাহিনী। তাহলে হানাদার অর্থ হচ্ছে পাক বাহিনী। এই পাক বাহিনীর সাথেই বর্গীদেরকে তুলনা করা হয়েছে। তাহলে পাক বাহিনীর সাথে কাদেরকে তুলনা করা হয়েছে? বর্গীদেরকে। ঠিক আছে, তাই বলেছে হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। ঠিক যেমন পাক বাহিনীর সাথে আমাদের মুক্তি বাহিনীরা লড়াই করত, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। তাহলে এই দুটি লাইনে কি বলা হয়েছে? এই দুটি লাইনে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না, কারণ তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদের এদেশ থেকে তাড়িয়েছিলেন। মুক্তিসেনারা হানাদার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে এবং এই ছবিতে দেখো দেখা যাচ্ছে নীল আকাশে সাদা পায়রা উড়ে যাচ্ছে। এবং সাদা পায়রা কিসের প্রতীক? শান্তির প্রতীক। তাই নীল আকাশে সাদা পায়রা উঠছে শান্তির প্রতীক। এবং মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। এই লাইন দুটিতে কি প্রকাশ পাচ্ছে? মা ও মাতৃভূমি সমান গর্বের। আমরা যেমন মাকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভূমিকেও ভালোবাসি। সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, আর যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন। কথাটা কিন্তু অনেক দামি, যে মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের।
জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলার প্রতি আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ করব যে আমাদের একটা স্বাধীন দেশ আছে। তারপর দেখো কি বলছে, কাল যেখানে আধার ছিল আজ সেখানে ভালো, আর কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে আলো। তার মানে আধার, কালো, মন্দ এগুলোকে কি, এগুলো হচ্ছে খারাপ দিকটা, মানে পাক বাহিনীর অত্যাচার, বর্গীদের অত্যাচার। আর আলো, ভালো এগুলো হচ্ছে স্বাধীনতার প্রতীক, ভালোর দিকটা। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, যখন পাক বাহিনী এদেশে আক্রমণ করেছিল তখন মনে হয়েছিল এদেশে পরাজয়ের একটা কালো অন্ধকার নেমে এসেছে, ঠিক যেমন আকাশে আষাঢ় মাসের মেঘ জমা হলে যেমন হয়ে যায়, কালবৈশাখী ঝড়ের আগে যেমন কালো হয়ে আসে, ঠিক তেমনি। আর আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায়, সেই মেঘগুলোকে চিরে দিয়ে ফেরে দিয়ে কি বের হয় বলতো, সূর্যের আলো বের হয়। ঠিক তেমনি পাক বাহিনীকেও এদেশ থেকে তাড়িয়ে দিয়ে সূর্যের আলো কারা নিয়ে এসেছিল, মুক্তি সেনারা। তাহলে আমরা বুঝতে পারলাম এই কবিতাটিতে আমরা মানে পূর্ব পাকিস্তান থেকে কিভাবে বাংলাদেশ হলো, তারপরে পাক বাহিনীদের বিরুদ্ধে কিভাবে মুক্তি সেনারা লড়াই করে দেশকে স্বাধীন করলো, এই কথাগুলোই আমরা এখানে জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব বলো তো? এখন আমরা রৌদ্র লিখে জয় কবিতাটির মূল ভাব নিয়ে একটু আলোচনা করব। তাহলে সবাই একটু পাশের পাতায় দেখো, 107 পৃষ্ঠায় মূল ভাব কি লেখা আছে। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা আমাদের সাংবিধানিক নাম, আমাদের দেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। খুব সুন্দর করে কিন্তু কবিতাটির মূল ভাব এখানে প্রকাশ করা হলো। তোমাদের সুবিধার্থে আরও একবার আমি পড়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। বলো তো বাংলাদেশের সাংবিধানিক নাম কি বললাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাহ, সুন্দর হয়েছে। আরেকটু বলো দেখি, কত সালে এদেশে যুদ্ধ হয়েছিল? 1971 সালে। এবং এদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। গুড। আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। খুব সুন্দর করে স্পষ্ট করে আমরা শামসুর রাহমানের লেখা রৌদ্র লেখে জয় কবিতাটির মূল ভাব বুঝে নিলাম। এখন কি করতে হবে বলো তো? এখন একটু তোমাদেরকে নিজেদের মস্তিষ্কের উপরে জোর দিতে হবে। তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, সমস্যা যদি না থাকে তাহলে এখন আমার একটি কাজ, সেটি হলো এই যে হোমওয়ার্কটি। এই হোমওয়ার্কটি তোমাদেরকে দেয়া। তাহলে এই হোমওয়ার্কটি সুন্দর করে খাতায় লিখে খাতাটা গ্রুপে পোস্ট করে দিবে। কি কঠিন না, সোজা। আমার যতটুকু বিশ্বাস তোমাদের মধ্যে অনেকেরই এই মূল ভাবটা এখনই অর্ধেকটা মুখস্থ হয়ে গিয়েছে। কি হয়ে যায়নি? খুবই সোজা কথা তো। আমরা তো দেশের কথা, যুদ্ধের কথা এগুলো তো জেনেই আসছি। খুবই সোজা ভাষায় লেখা আছে। খুব মনোযোগ দিয়ে খালি 5 থেকে 6 বার পড়বা, দেখবা এমনি তুমি অনায়াসে লিখতে পারছো। তুমি 2-3টি লাইন অ্যাডও করতে পারো নিজে থেকে। হ্যাঁ, তুমি অ্যাড করতে পারবে যদি মনে করো যে তার সাথে যাচ্ছে কথাগুলো, মানে সেই কথাগুলো যৌক্তিক, তাহলে তুমি অবশ্যই অ্যাড করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা সবাই খুব সুন্দর করে হোমওয়ার্ক দাও, তারপরেও বলছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখে হোমওয়ার্কটি গ্রুপে পোস্ট করবে। আর গতদিনে আমি একটি কথা বলেছিলাম যে আমরা পানির অপচয় করব না। তোমরা তো অনেক গুড স্টুডেন্টস, তোমরা তো আমার কথা শোনো। তাহলে আমরা চেষ্টা করব আমাদের বাড়ি থেকেই আমরা আমাদের মানে স্বভাবগুলো মানে সঠিকভাবে প্রণয়ন করার, এবং এমন এমন স্বভাব আমরা কিছু কিছু রাখবো যেগুলো আমাদের বাড়ি না, আমাদের দেশের জন্য উপকার দেয়। যেমন বিদ্যুৎ সাশ্রয় করা, পানির অপচয় না করা, এটা তো আমাদের দেশের সবার অধিকার। আমরা যদি সবাই সচেতন হই তাহলে যে সকল অঞ্চলগুলোতে পানি পায় না, যে সকল অঞ্চলগুলোতে বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে নেই, তারাও দেখবে এই সকল সুবিধাগুলো ভোগ করতে পারবে।
তাহলে আমরা সকলের উপকারে আসার চেষ্টা করব। তাহলে আমরা পানি এবং বিদ্যুৎ অপচয় করব না। আশা করছি তোমরা সকলেই উপদেশটি মেনে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করি, সবাই সবার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।